আমি মেহরিন। অনেকদিন ধরে একটা গল্প নিজের ভেতর বয়ে বেড়াচ্ছি। বলবো কিনা ভেবেছি অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত মনে হলো হয়তো বলে ফেললে একটু হালকা লাগবে। কারণ আমি এখনো ওর থেকে নিজেকে আলাদা করতে পারিনি। ও মানে রাফি, আমার পৃথিবী ছিল সে। কিন্তু একদিন সেই পৃথিবীটাই নিয়ে নিল ওকে। আমরা দুজনেই খুব সাধারণ ছিলাম। আমার পরিবার একেবারে মধ্যবিত্ত। একটুখানি স্বপ্ন নিয়ে বাঁচতাম আমরা। আমি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ি, ইংরেজি বিভাগে। রাফি তখন একই বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডি পড়তো, আর পাশাপাশি 3টা পার্ট টাইম কাজ করত। একটা কফি শপে বারিস্তা, একটা ছোট ডিজাইন হাউসে কাজ করত, আর রাতে অনলাইন ডেলিভারি বয় কাজ করত। কেউ দেখলে হয়তো বলতো ও বোকা, কিন্তু আমি জানতাম ওর ভিতরে একরাশ আলোর মতো কিছু আছে। এক ধরনের নিঃস্বার্থতা, একরাশ শান্ত ভালোবাসা। আমাদের প্রথম দেখা হয় ইউনিভার্সিটির লাইব্রেরিতে। আমি তখন তাড়াহুড়ো করে একটা বই ফেরত দিচ্ছিলাম। বইটা ওর সামনে পড়ে যায়। ও নিচু হয়ে তুলে দেয় আর বলে, তুমি কি আমার প্রেমে পড়েছ? আমি হেসে ফেলেছিলাম। না, বইটা ফেরত দিচ্ছি। ও বলেছিল, বইয়ের নামটা দেখো, প্রেম ও পতন। সুন্দর না? তারপর ওর চোখে সেই শিশুসুলভ হাসি। জানি না কেন সেই মুহূর্তে মনে হচ্ছিল এই ছেলেটা একটু অন্যরকম। একটু না, একেবারে অন্যরকম। কয়েকদিন পর আবার দেখা হলো ক্যান্টিনে। চায়ের কাপে ধোয়া উঠছে, আর আমি একা বসেছিলাম। রাফি এসে বলল, তুমি একা কেন? আমি বললাম, কারণ কারোর জন্য অপেক্ষা করছি না। সে হেসে বলল, তাহলে আমি বসি, আমার জন্য অপেক্ষা করো। তারপর থেকে আমাদের গল্পটা শুরু। প্রতিদিন দেখা হতো, কখনো ক্লাসের পর, কখনো ছুটির দিন বিকেলে। ধানমন্ডি লেক, হাতির ঝিল, পুরন ঢাকার গলি, সব জায়গায় যেন ওর ছায়া লেগে থাকতো। রাফি খুব সাধারণ ছিল, কিন্তু ওর ভালোবাসাটা ছিল অমূল্য। আমার জন্মদিনেও একটা চকলেট দিয়ে বলেছিল, আমি চেয়েছিলাম তোমাকে একটা ড্রেস দিতে, কিন্তু আজ পুরো শিফটের বেতন পাইনি, তাই এটা দিলাম। আমি হাসতে হাসতে বলেছিলাম, তুমি দিয়েছো বলেই এটা আমার জন্য সবচেয়ে দামি উপহার। হয়তো তখনই আমি বুঝেছিলাম, ভালোবাসা মানে দামি কিছু নয়। ভালোবাসা মানে কেউ তোমার দিকে তাকিয়ে বলে, তুমি আছো বলে আমি বাঁচতে পারি। কিন্তু জীবনে যেমন হাসি থাকে, তেমন হঠাৎ করে আসে অন্ধকার। আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম, ওর জীবনটা যত কঠিন হচ্ছে, আমার পরিবারের প্রত্যাশা তত বাড়ছে। বাবা বলতেন, মেহরিন, তোমার বিয়ে একটা ভালো ঘরে দিতে হবে। মা বলতেন, আমরা চিরকাল কষ্ট করেছি, তোমাকে যেন কষ্ট পেতে না হয়। আমি জানতাম তারা রাফির কথা জানে না। আমি ভয় পেতাম বলতে, কারণ আমি জানতাম তারা ওকে অযোগ্য বলবে। কিন্তু আমার কাছে রাফি ছিল সব। ওর সাদা শার্ট, পুরনো ঘড়ি, চশমার কাছে জমে থাকা ধুলো, সবকিছুতে ছিল সত্যিকারের ভালোবাসা। আমি একদিন বলেছিলাম, রাফি, যদি আমাদের পরিবার রাজি না হয়? ও বলেছিল, তাহলে আমি আরো কঠোর পরিশ্রম করব। যতদিন তোমার বাবার চোখে আমি যোগ্য হয়ে উঠতে না পারি, ততদিন পর্যন্ত। আমি বিশ্বাস করেছিলাম ওকে, অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। তারপর একদিন বাস্তবের চাপ পড়ে এলো। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার ব্যবসা ডুবে গেল। ঋণের বোঝা, ব্যাংকের নোটিশ, আর চারপাশে আত্মীয় স্বজনদের চাপ। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই এক ধনী পরিবারের প্রস্তাব এলো। ছেলেটি দেশের বাহিরে থাকে, বড় এক কোম্পানির মালিক। বাবা বললেন, মেহরিন, এই বিয়েটা হলে আমাদের সব ঋণ মিটে যাবে। আমি বললাম, বাবা, আমি কাউকে ভালোবাসি। বাবা অশ্রুসজ্জ্বল চোখে তাকালেন আমার দিকে। তারপর বললেন, ভালোবাসা খাওয়া যায় না মেহরিন, ভালোবাসা ঘরের ভাড়া দেয় না। আমি চুপ করে গিয়েছিলাম। সারা রাত কেঁদেছিলাম, সারাটা রাত ভেবেছিলাম, রাফিকে আমি হারাতে পারবো না।
আবার বাবাকে ঋণে ডুবতে দেখতে পারবো না। পরদিন ওকে দেখেছিলাম লেকে, আমি কাঁদছিলাম। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, রাফি, আমাদের হয়তো আর এক হওয়া সম্ভব না। ও একদম চুপ। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ না? আমি বললাম, না রাফি, আমি শুধু বাস্তবতাকে মেনে নিচ্ছি। ওর চোখে পানি জমে উঠেছিল, কিন্তু ও কিছু বলেনি। শুধু বলেছিল, আমি যদি পারি কখনো তোমার যোগ্য হব। ও সত্যিই চেষ্টা করেছিল। 3টা কাজ করত, প্রতিদিন রাত 2টো পর্যন্ত জেগে থাকতো। কিন্তু ভাগ্য যেন আমাদের ওপর অভিশাপ দিয়েছিল। এক রাতে ফোন এলো, রাফি দুর্ঘটনায় পড়েছে, মোটর বাইক অ্যাক্সিডেন্ট। বেঁচে গেছে, কিন্তু হাত ভেঙে গেছে, কাজ বন্ধ। আমি দৌড়ে হাসপাতালে গিয়েছিলাম। সে বলল, তুমি এসেছো? দেখো, আমি এখন ঠিক হয়ে যাব। আমি ওর কপালে হাত রেখে কেঁদেছিলাম। কিন্তু ওর চিকিৎসা, হাসপাতালের বিল সব মিলিয়ে নতুন সংকট। আমার পরিবার তখন পুরোপুরি ভেঙে পড়েছে। বাবার মুখে শুনলাম বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আমি বললাম, বাবা, আমি পারবো না বিয়ে করতে। বাবা বললেন, আমাদের সম্মান, আমাদের ঘরবাড়ি সবকিছু নির্ভর করছে তোমার এই বিয়ের ওপরে। আমি যেমন নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেললাম। আমি জানতাম আমি যে বিয়েটা করছি সেটা আমার ভালোবাসার মৃত্যু, হয়তো আমার আত্মারও মৃত্যু। আমি রাফিকে শেষবার দেখতে গিয়েছিলাম। ও হাসপাতালের বেডে বসেছিল, চোখে একরাশ আশা। আমি ওর দিকে তাকাতে পারিনি, শুধু বলেছিলাম, নিজের যত্ন নিও। সে বলল, তুমি কাঁদছো কেন? আমি শুধু বললাম, কারণ আমি আমার পৃথিবীটা হারাতে যাচ্ছি। দ্রুতই চলে এসেছিলাম। সেও আর কখনো ফোন করেনি, আমিও আর কখনো খুঁজিনি। আমার পৃথিবীটা যেন থেমে গিয়েছিল সেদিনই। আজও যখন রাতে চোখ বন্ধ করি, মনে হয় কেউ ফিসফিস করে বলে, তুমি ছিলে আমার পৃথিবী। কিন্তু এখন পৃথিবীটা আর আমার নয়, কারণ সেই পৃথিবী কিনে নিয়েছে কেউ একজন, টাকার দামে। গল্পটা শেষ হয়নি, বরং শুরু হয়েছে সেই দিন যেদিন আমি আমার ভালোবাসাকে কবর দিয়েছিলাম জীবিত অবস্থায়। সেদিনটা আমার বিয়ের দিন ছিল। সবাই হাসছে, আলো ঝলমল করছে, গায়ে হলুদের গন্ধ, মেহেদির রং। কিন্তু আমার ভেতর ছিল পুরোপুরি ফাঁকা। আমার হাতে মেহেদি আঁকাও ছিল, কিন্তু তাতে লেখা ছিল না রাফি, ছিল অন্য কারো নাম। আমি নীরবে তাকিয়েছিলাম নিজের হাতে, ভাবছিলাম এই হাতগুলো একদিন রাফির হাত ধরেছিল, আজ সেগুলো অন্য কারোর জন্য সাজছে। বিয়েটা হয়ে গেল খুব ধুমধাম করে। আমার স্বামীর নাম আনিস, দেশের বাইরে বড় কোম্পানিতে কাজ করে, পরিবার ধনী, শিক্ষিত। আনিস ভালো মানুষ, শান্ত স্বভাবের। কিন্তু আমি জানতাম আমার ভেতরে একটা শূন্যতা আছে, যে শূন্যতা কোনো বিলাসিতা দিয়ে পূর্ণ হয় না। আমি নতুন ঘরে ঢুকেছিলাম, বিশাল বড় বাড়ি, দামি আসবাবপত্র, গাড়ি, ড্রাইভার, চাকর। কিন্তু প্রতিটি জিনিসের চকচকে রঙের নিচে লুকোনো ছিল এক গভীর একাকিত্ব। প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর কি হলো? এরপরের কাহিনীটুকু শুনতে হলে আমাদের আগামী পর্বটা শুনতে হবে আপনাকে। আর সে পর্যন্ত বিদায়। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।